বাজারে হঠাৎ করে পতন শুরু হলো। প্রচুর পতনে পোর্টফোলিওগুলো অর্ধেক হয়ে গেল। যেসব স্টকগুলো নিয়ে স্বপ্ন দেখেছিলেন, ভেবেছিলেন এগুলো দুগুণ, তিনগুণ, চারগুণ হবে, সেগুলো হয় থেমে গেছে আর না হলে পুরোপুরি পড়ে চলেছে। আজকের এই ভিডিওর মধ্যে এমন 7খানা সূত্রর কথা বলেছি যে সূত্রগুলো জানা থাকলে যখন মহাপতনও আসে তখনও মাথা ঠান্ডা রাখা যায়। অর্থাৎ মাথা ঠান্ডা রাখার 7খানা মহাসূত্রর কথা কিন্তু আমার অতীত জীবনে নিজের এবং নিজের বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে তৈরি করা। কেমন লাগলো জানাবে। স্টক মার্কেট আজ আবার পড়ে গেল। অনেকের মুখে দুশ্চিন্তা, অনেকে বলছে সব শেষ। কিন্তু জানো, ঠিক এই রকম দিনই জন্ম নেয় সবচেয়ে বড় বিনিয়োগকারীরা। একটা বড় আইটি কোম্পানির শেয়ার 12% ধসে গেছে। বাজারে আতঙ্ক, হোয়াটসঅ্যাপে মেসেজের ঝড়, বিক্রি করে দে ভাই, বিক্রি করে দে, এবার তো সব শেষ। ভয়ই যেন রাজা হয়ে গেছে। এই আতঙ্কের মাঝেই মনে পড়ল রাহুলের কথা। এক গড়পড়তা মধ্যবিত্ত ছেলে, মাসে 25,000 টাকা আয়। সেও একদিনে আতঙ্কের মধ্যে ছিল। 2020 সালের করোনা ক্র্যাশ, চারিদিকে শুধু ভয় আর ভয়। বন্ধুরা বলছিল সব বিক্রি করে দে, কিন্তু রাহুল তখন বুঝেছিল ভয়ের সিদ্ধান্ত নিলে কেউ কখনো জেতে না। সে তখন শুধু একটা কথাই মনে রেখেছিল, যখন সবাই ভয় পায় তখন শান্ত মানুষরাই ইতিহাস লেখে। মাসে মাত্র 2000 করে এসআইপি করেছিল, নিয়মিত ধৈর্য নিয়ে কাজ করে গেছিল। শেয়ারের দাম পড়লেও উঠলেও রাহুল তার নিয়ম ভাঙেনি। 3 বছর পরে তার ছোট্ট 50,000-এর বিনিয়োগ দাঁড়ালো 1.7 লাখ। শান্ত মানুষের গোপন বিজয়, চিৎকার করে আসে না। বিনিয়োগের ডায়েরি, পর্ব 25। বাজার পড়লেও মাথা ঠান্ডা রাখার 7টা অসাধারণ সূত্র। প্রথম সূত্র, ভয়কে তথ্য দিয়ে ভাঙো। ভয়কে তথ্য দিয়ে ভাঙো। দেখো কোম্পানিটার রেভিনিউ গ্রোথ কেমন চলছে। এমনিতেই প্যানিক মোড, সবাই টেনশনে রয়েছে। সেই মুহূর্তে কোম্পানির ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কীরকম। যদি এটা সব কোম্পানির ক্ষেত্রে হয়ে থাকে যে সমস্ত কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি ডাউন হয়ে চলেছে, সেক্ষেত্রে শুধু যে স্টকটা বা স্টকগুলোকে নিয়ে রেখেছো সে কটা স্টকের প্রফিটেবিলিটি কেমন, সেটা তাদের রেভিনিউ গ্রোথ কেমন, সেটা তাহলে দেখে নাও। অর্থাৎ প্রথম ব্যাপার যেটা সেটা দেখবে স্টকটার ক্ষেত্রে রেভিনিউ গ্রোথ কেমন রয়েছে। রেভিনিউ গ্রোথ যদি ঠিকঠাক থাকে তাহলে বুঝলে কোম্পানিতে কোনো ভয় নেই, সুতরাং কোম্পানিতে নিশ্চিন্তে ইনভেস্ট করে যেতে পারো। লক্ষ্য করবে রেভিনিউ গ্রোথ যেটা হচ্ছে সেটা কন্টিনিউয়াস আপগ্রেডেড কিনা, অর্থাৎ উন্নতি করে চলেছে কিনা। দেখা গেল অবনতি হয়ে চলেছে, যেটা 3 বছর আগে 100 কোটি ছিল সেটা 50 কোটি, তারপর 25 কোটিতে চলে আসছে, তাহলে পর কিন্তু ভয়ের কথা। অর্থাৎ আমরা যদি ফান্ডামেন্টালটা ভালো দেখে নিই তাহলে কিন্তু এই ভয় লাগা চায় না। 2 নম্বর যেটা দেখবে সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও। এই ডেট টু ইকুইটি রেশিও নিয়ে কিন্তু আমি এখানেই বক্তব্য রেখেছি, মেম্বারশিপে দেখতে পারেন। সেখানে আমি কিন্তু ডেট টু ইকুইটি রেশিও নিয়ে একেবারে গভীরভাবে বলেছি। এখানে শুধু বলে রাখা দরকার ডেট টু ইকুইটি রেশিও পরিমাণটা কেমন, সেটা কি কমছে না বাড়ছে। যদি বাড়ার দিকে থাকে তবে কিন্তু চিন্তা, না হলে চিন্তার ব্যাপার নয়। অর্থাৎ ডেট টু ইকুইটি রেশিও যেন 1-এর থেকে কম থাকে সেটা দেখে নেবে। তৃতীয় ব্যাপার লক্ষ্য রাখবে সেটা হচ্ছে প্রমোটার হোল্ডিং। প্রমোটার হোল্ডিং অর্থাৎ এরকম পরিস্থিতিতে যদি থাকে তাহলে প্রমোটার কোথায় দাঁড়িয়ে রয়েছে, প্রমোটার কি কন্টিনিউ সেল করে চলেছে, আবার প্রমোটার যে সেল করছে সেটা কারা কিনছে। প্রমোটারের বিক্রি করা স্টেকগুলো, শেয়ারগুলো যদি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর কিংবা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর এরা কেনে তাহলে নিশ্চিন্ত থাকতে পারো। কিন্তু যদি দেখতে পারো কনস্ট্যান্টলি রিটেলার বা পাবলিক কিনে চলেছে প্রচুর পরিমাণে, তাহলে কিন্তু সেখানে একটু সূত্র, নিজের নিয়ম লিখে রাখো। অর্থাৎ কেন কিনবে, কেন স্টকটা কিনবে, বোঝা গেছে। দ্বিতীয়ত মনে রাখার চেষ্টা করো বা লিখে রাখো কতগুলো কিনবে। তৃতীয়ত মনে রাখ কখন বিক্রি করবে।
যদি এই ফর্মুলাটা মনে রাখতে পারো 3টে প্রশ্নকে, তাহলে তোমার কিন্তু কেল্লাফাতে। অর্থাৎ যখনই কোনো নিজের যে নিয়মটা সেটার মধ্যে যদি এই জিনিসটা থাকে যে আমি কেন কিনছি, একটা খাতার মধ্যে লিখে রাখলে স্টকের নাম, জাস্ট ফর এক্সাম্পল কেপিআই টেকনোলজি, কেন কেপিআই টেকনোলজি কিনছি, কেন সুবিধা অসুবিধা কি, সমস্ত কিছু লিখে রাখলে তার উত্তর হলো কেন কিনছে। দ্বিতীয়ত, কেনার সময় নিজের হাতে কত টাকা আছে সেটা দেখে নেবে। যদি স্টকটার দাম 3000 টাকা থাকে এবং তোমার কাছে দেখা গেল 4000 টাকা আছে, তাহলে তুমি একটা স্টক কিনতে পারবে, দুটো কিনতে পারবে না। এবার অন্য জায়গায় যেটা টাকাটা রাখছিলে ইন্স্যুরেন্সের জন্য, সেই টাকা থেকে তুলে এনে নিশ্চয়ই এখানে দুটো তুমি কিনবে না। আবার যে টাকাটা রাখছিলে চাল ডাল তেল নুনের জন্য, সেটা না রেখে এখানে দুখানা কিনবে, সেটা না। ফলে অর্থাৎ তোমাকে এই 3000 টাকা যদি দাম হয়, তাহলে একখানায় তুমি কিনবে, বোঝা গেল? তাহলে এইটা তুমি বুঝে নিচ্ছ কটা কিনবে, এবং তুমি যদি লিখে রাখবে প্রতি মাসে একটি করে কিনবো, তাহলে যেই লেখা হলো সেই মতো কিন্তু কেনা শুরু হয়ে যাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কখন বিক্রি করবে। বিক্রি করলাম যখন বাজার পড়ে গেল, তখন 3000 টাকা দাম ছিল, যেই বাজার পড়ে গেল কেনার কিছুদিন পরেই দেখা গেল পড়া শুরু হয়ে গেল, 2500 চলে এলো, তখন তোমার মনে হলো এখনই বিক্রি করার সবচেয়ে সুযোগ। তুমি কি তখন বিক্রি করবে লসে? সেটা লিখে রাখবে এখানে যে আমি লসে বিক্রি করবো, সেটা তো নিশ্চয়ই নয়, লাভে বিক্রি করবে। এবং এটা নিশ্চিত কোনো সময় স্টকটা যদি ভালো থেকে থাকে, আমি 1 নম্বর সূত্রকে যদি তুমি মনে রাখো, তাহলে পর এই ঘটনাটা মনে রাখবে, আজ 2.5 হলে পরে 3500 হবেই। তোমাকে মনে রাখতে হবে যে কোন দামে কি। যখন তুমি দেখলে 3500 তোমার রেঞ্জ, দেখা গেল 3900 চলে গেছে, তুমি সেই মুহূর্তে এক্সিট করবে। যদি তারপরেও দেখা যায় সেটা 4000 কি 4500তেও যাও, তবু সেই চিন্তা করবে না, তো কেন আমি 3500 ধরে রেখেছি, আমি 3500তে বিক্রি করব। যেখানে যাক না যাক, ওপরে উঠুক না উঠুক, সেই মুহূর্তে নিজের যে সাইকোলজিক্যাল সিচুয়েশন সেটাই কিন্তু পুরো ধরে রাখতে হবে। সূত্র নম্বর 3, শুধু সেই টাকা বিনিয়োগ করো যেটা 3 থেকে 5 বছর অন্তত তোমার কোনো কাজে লাগবে না, অর্থাৎ লং টার্ম মেন্টালিটি। সেটা হচ্ছে যে সবসময় চিন্তা করে নেবে, শুধু সেই টাকাটাই বিনিয়োগ করবে যেটা তোমার 3 থেকে 5 বছরের মধ্যে লাগবে না। আমি দেখেছি অনেক আবেগপ্রবণ মানুষ বা অনেক মানুষ রয়েছে যারা হঠাৎ করে টাকার সঙ্গে সঙ্গে সেটা কাজে লাগিয়ে দিচ্ছে এবং পরে গিয়ে বিরাট বিপদে পড়েছে। আমি জাস্ট ফর এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, যেরকম মনে করো নাও কেইন্স টেকনোলজি। কেইন্সে কেউ 3500তে কিনে ফেলেছিল, জাস্ট ফর এক্সাম্পল বলছি। তারপরে ইনভেস্ট করলো, 10টা কোয়ান্টিটি কিনে ফেলেছিল, 35,000 টাকা তার চলে গেল। এইবারে হঠাৎ করে 3500টা পড়া শুরু হয়ে গেল, চলে এলো 3000-এ চলে এলো, অর্থাৎ তার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কমে গিয়ে 30,000 টাকা চলে এসেছে। ঠিক এই মুহূর্তে তার মনে পড়লো যে আমার তো খুব শীঘ্রই টাকাটা দরকার পড়বে, তাহলে আমি কি করব। এরকম অজস্র ক্ষেত্রে হয়েছে এবং অনেককে দেখেছি সেই অবস্থায় লস বুক করে আউট হয়ে যেতে, লস বুক করে যেতে দেখেছি বহুবার। সুতরাং সবসময় মনে রাখবে, যত যেটাই থাক না কেন হাতে, যতটুকু তোমার আগামী 5 বছরের জন্য, অন্তত 3 থেকে 5 বছর কোনো কাজে লাগবে না, শুধু সেটাকেই ইনভেস্ট করবে, বাকিগুলোকে কোনোটা ইনভেস্ট করবে না। বোঝা গেছে? 4 নাম্বার সূত্র, সেটা হলো ইতিহাসকে মনে রাখো। আমাদের বাজারের সবচেয়ে সহজ অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মন্ত্রটা রয়েছে, সেই মন্ত্রটা কিন্তু আমরা সবসময়তেই ভুলে যাই, এবং সেই 4 নাম্বার যে মন্ত্র সেটা হচ্ছে ইতিহাস। ইতিহাসকে মনে রাখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ঘটনাটা অতীতে বহুবার সাধারণ জীবনে ঘটে, তবুও আমরা কিন্তু সেটাকে মনে রাখতে পারি না, মনে রাখি না, আমরা প্যানিকড হয়ে যাই, আমরা আতঙ্কিত হয়ে পড়ি এবং সব বিক্রি করে দিই। মনে রাখবে, এর আগেও কিন্তু ইতিহাসের ঘটনা ঘটেছিল। আমরা 1992 সালে কিন্তু বড় মাত্রায় একটা ক্র্যাশ হয়েছিল, আমরা সেটাকে ভুলে গেছি। আমরা ভুলে গেছি 2001 সালেও কিন্তু একটা এরকম ক্র্যাশ ঘটেছিল, আমরা সেটাকেও ভুলে গেছি। 2004 সালেও কিন্তু এরকম ঘটনা ঘটেছিল, আমরা সেটাকেও ভুলে গেছি। তার 2020-তেও আমরা দেখেছি সেই একই ঘটনার পুনরাবৃত্তি, তবুও আমরা সেটা ভুলে গেছি। 2022 সালেও কিন্তু আমরা দেখেছি একই ঘটনা, তবুও আমরা সেটা ভুলে গেছি। ইতিহাস আমাদের বারংবার বলে যে অতীতে কিন্তু নতুন করে জীবনে জগতে নতুন কিছু ঘটে না, যা ঘটেছে তা অতীতে ঘটেছিল, সেটারই পুনরাবৃত্তি হয়ে চলেছে যুগের পর যুগ ধরে, অনন্তকাল ধরে। সেই একই ঘটনা, একবারই স্টক যখন থাকে, ওঠে, আবার কতটা পড়ে, আবার সেখান থেকে উঠে ওঠে, আবার পড়ে, আবার অনেকটা ওঠে, তারপরে আবার এতটা পড়ে, আবার উঠে যায় উপরে। বারংবার আমাদেরকে দেখায়, দেখো আমরা কতবার পড়েছি, আর যতবার পড়েছি ততবার উপরে উঠেছি।
এটা একেবারে নিশ্চিন্ত, কিন্তু সেই মুহূর্তে মানুষ লস করে ফেলে, প্যানিকড হয়ে যায়। বারবার বোঝানো, জানা, শেখা সত্ত্বেও, আমি তোমার কথা বলছি না, তুমি নতুন মানুষ, কিন্তু আমি সেই কথাটা বলছি যে মানুষটার কথা, যে মানুষটা অনেক বছরের অভিজ্ঞ, সেও ভুল করে। সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা, যাকে আমি বুঝিয়ে সুঝিয়ে তৈরি করেছি বছরের পর বছর ধরে, হঠাৎ করে দেখা গেল সেই সব কিছু বিক্রি করে দিয়ে মাথায় হাত দিয়ে ফিরে বলছে ভুল করে ফেলেছি। এর থেকে দুঃখের কিছু নেই, এর থেকে খারাপ অবস্থা কিছু নেই। আর সেখানে বলার কিছু থাকে না, তুমি তো নতুন, তুমি নতুন এসছো, নতুন জানতে চাইছো যে বাজারে কি হতে পারে। 5 নম্বর সূত্র, নিজের পোর্টফোলিও বারবার দেখো না। অতীতের বহু অভিজ্ঞতার ফসল হচ্ছে আজকের এই ঘটনাগুলো, কথাগুলো যেগুলো বলে চলেছি, এবং সেটাকে যদি মনে রাখতে পারেন, আলটিমেটলি আপনার জয় সুনিশ্চিত। জয় শব্দটা হচ্ছে তখনই বলি যখন যে তার লক্ষ্য পূরণ করতে পারে, তখনই জয় বলি। এবং সেখানে যে কথাটা রয়েছে সেটাকে বারবার দেখেছি, সেটা হচ্ছে নিজের পোর্টফোলিও বারবার দেখো না। এটা কিন্তু বহুবার বলেছি, বারংবার ভুল হয়েছে। এবং যখন সেই ভুলগুলো নিজের ক্ষেত্রে ঘটেছিল, আগে অতীতের কথা, যখন প্রথম দিকেও বহুবার, তারপরে যখন একটা দুর্ঘটনা ঘটার পরে বারবার মনে হচ্ছে কি দরকার ছিল দেখার, কি দরকার ছিল দেখার। আমার নিজের জীবনে ঘটনা বলি, এমন ঘটনা ঘটেছে, প্রথম দিকে ছোট করে পোর্টফোলিও ছিল, পোর্টফোলিওর মধ্যে যা পেতাম নিয়ে নিতাম। আর সত্যি বলতে আপনাদের যা শেখাচ্ছি সেগুলো কিন্তু নিজের অতীতে বারবার ঘটে যাওয়া ঘটনাগুলোরই, যাতে তোমাদের পরিবর্তন না, তোমাদের আঘাতটা পেতে না হয়, তোমাদের ভুলটা না হয়, সেটা শেখানোর জন্য আমার কাজ। হ্যাঁ, আমার পোর্টফোলিওতে অনেক জঞ্জাল ছিল, ডাস্টবিন ছিল, আস্তাকুট ছিল, সেই কারণের জন্য তোমাদেরকে এভাবে বলি, নাহলে আমি বলবো কেন, কি স্বার্থ আছে আমার বলার। এখানে এই ব্যাপারটা দেখো, আমি যেটা ভুল করতাম আগে অতীতে, ভালো ভালো স্টক কিনতাম, কেনার পরে সেগুলো তো পড়বেই, এমন আজ পর্যন্ত পৃথিবীতে কোনো স্টক নেই যে স্টকটা কোনোদিন পড়েনি, পড়তে থাকে হবে। আর যখনই পড়তো, যখনই পোর্টফোলিও দেখেছি, দিনে 10 বার 15 বার করে পোর্টফোলিও দেখছি, একটু বাদে বাদে দেখছি, মার্কেট খুললো 9টা 15-তে, 9টা 15 থেকে আমার বারবার করে আমার পোর্টফোলিও চেক করা শুরু হয়ে যেত, কখনো 10 বার, কখনো 15 বার, কখনো 20 বার, একটু বাদে বাদে খুলে খুলে দেখছি। মার্কেটে দেখা গেল যে শেয়ারটা আমার পছন্দ ছিল 1000 টাকা দামের, সেই শেয়ারটা প্রথম দিকে উঠেছিল 1000 1100-তে চলে গেছিল, তারপরে সেই শেয়ারটা পড়তে শুরু করলো, দেখা গেল 1000-এ চলে এলো। যখন 1000-এ এলো তখন প্যানিকড, এবারে তো লসে চলে যাচ্ছে, তাহলে এখনই যদি বিক্রি করে তাও তো অন্তত লসটা বাঁচবে। ভাবতে ভাবতে চলে এলো এটা 990-এ, তারপরে 980-তে, যখন 970-এ এলো তখন ভাবলাম না, এই মুহূর্তে বিক্রি করা দরকার, যত হোক হোক। এই যে গতি দেখতে পাচ্ছি, যখন দিনের শেষে কি 500-এ চলে যাবে, আমার ইনভেস্টেড অ্যামাউন্টটা আজ থেকেও কম হয়ে যাবে, তার থেকে বলে এখন তুলে নি। এবং সেই মুহূর্তে আমি কি করেছি, সেল করে দিয়েছি। এবং সেল করে দিয়ে যখন মাথা নিচু করে বসে আছি, এবং আস্তে আস্তে 3টের ঘড়ি ঘুরে ঘুরে 3:30-এর কাঁটা এসে দাঁড়ালো, তখন দেখলাম স্টকটা গিয়ে আবার সে 1000 টাকাতেই এসে দাঁড়িয়েছে। স্তম্ভিত হয়ে দেখলাম স্টকটা পড়েছিল ঠিকই, আবার উঠে সেখানে এসে দাঁড়ালো। মাঝখান থেকে আমার লস করে দিল 30 টাকা করে, 10খানা শেয়ার 300 টাকা। 300 টাকা সেদিনের দিনে অনেক দাম। শুধু এটা তো ছোট ঘটনা, বড় বড় মারাত্মক মারাত্মক যে জায়গাগুলো আছে সেখানে দেখা গেছে যে মনে করে নিয়েছি 1000 টাকাটা যখন চলে এসেছে 700-তে, তখন মনে করে নিয়েছি যে এ তো আরো এরপরে বাড়বে, বেড়ে গিয়ে এটা 1200 হবে। যখন সেটা চলে গেছে 600-তে, তখন আমি মনে করে নিয়েছি এরপরে ডবল হবে একটা সময় গিয়ে। কিন্তু দেখা গেছে সেটা পড়ে গেছে কনস্ট্যান্টলি, পড়ে গেছে কনস্ট্যান্টলি, এবং একটা সময় যখন চলে এসছে 500-র কাছে, তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, তখন নিজে সেল করে দিয়েছি। এবং যখন আমি সেলটা করে দিয়েছি, অনেক দিন বাদে, প্রায় 2-2.5 মাস পরে আমাকে 1000 টাকাটা 500 টাকায় সেল করে বেরিয়ে যেতে হয়েছে। এবং তার প্রায় 6 মাস পরে দেখেছি সেই স্টকটাই কিন্তু 1500-তে চলে গেছিল। এটা আমার প্রথম দিকের ঘটনা বলছি, নিজের অতীতের অভিজ্ঞতা, যেগুলো থেকে আমি তোমাদের শেখাচ্ছি, শেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। একটা সহজ জিনিস বোঝানোর কথা যেটা রয়েছে সেটা হচ্ছে, বারবার নিজের পোর্টফোলিওটা দেখেছি, এবং বারবার যখনই দেখছি তখনই মনের মধ্যে হিসেব করছি, এবং যখন সে বাজার বন্ধ রয়েছে তখন ভেবে নিচ্ছে এক কথা, কিন্তু যেই বাজার খোলা শুরু হচ্ছে, প্যানিক তৈরি হচ্ছে, প্রতি হার্টবিটের সঙ্গে সঙ্গে বাড়ছে কমছে, ক্যান্ডেলগুলো জেনারেট হচ্ছে, সঙ্গে সঙ্গে টেনশন বাড়ছে। কখনো পোর্টফোলিও দেখবে না, যদি সত্যি দেখতে হয় এমন দিনে দেখো যেদিন পোর্টফোলিওতে মুভমেন্ট হবে না। বিশেষ করে এই মারাত্মক পরিস্থিতি যখন পতন শুরু হয়, তখন সেই মুহূর্তে শুধু শনিবার দিন যেদিন পোর্টফোলিও, বা রবিবার দিন, শুধু সপ্তাহে 2 দিন করে পোর্টফোলিওটাকে দেখতে পারো, শনি আর রবি। একটা হচ্ছে তোমার সানডেতে, আর একটা তুমি দেখবে স্যাটারডেতে। শুধু যেদিন তুমি কিছু করতে পারবে না, কোনো চেঞ্জ করতে পারবে না, সেদিন দেখবে। এমনকি তুমি যদি কখনো এমন স্টেপও নিয়ে রাখো যে আগামী মানডেতে যেই মুহূর্তে বাজার খুলবে আমারটা সেল করে দেবো,
একদিন যদি কয়েক ঘন্টা সময় পাও, সেই মুহূর্তেও কিন্তু নিজের মন পাল্টে যাবে, না 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 এখন সেল নয়, ওয়েট। আবার যখন মনে হবে খুব বাজে শেয়ারটা, ফান্ডামেন্টাল 1 নম্বর সূত্রটাকে মনে রেখে সেই মুহূর্তে কিন্তু 1 মিনিট দেরি করবে না, তখন কিন্তু মাইন্ড থেকে পুরো ঠিক করে নেবে যে এই মুহূর্তে এক্সিট করতে হবে, এছাড়া উপায় নেই। 6 নম্বর সূত্র ভীষণ জরুরি সকলের জন্য, সেটা হলো ডাইভার্সিফিকেশন করতে হবে। ডাইভার্সিফিকেশন হলো মেন্টাল পিস। ডাইভার্সিফিকেশন মনকে শক্ত রাখার ইন্স্যুরেন্স। বহুবার দেখেছি যে ঘটনাটার কথা এখন বলতে চলেছি আমাদের সূত্র 6-এ, সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন। অনেক বড় বড় অভিজ্ঞ মানুষকে দেখেছি আমার অতীত জীবনে, এবং সেখানে দেখেছি তারা স্টক কিনে গেছে, 4টে কি 5টা স্টক তার পোর্টফোলিওতে মাত্র আছে, এবং এই 4টে স্টক একই সেক্টরে কিংবা দুটো মাত্র সেক্টরের, যেমন সেমিকন্ডাক্টর সেক্টর এবং ডেটা সেন্টার, এই দুটো মাত্র সেক্টরের লক্ষ লক্ষ টাকা তারা ইনভেস্ট করে দিয়েছে 4টে স্টকের মধ্যে। অর্থাৎ একটা যদি পোর্টফোলিও এত বড় হয়ে থাকে এবং সেখানে যদি তোমার 8খানা জায়গা থাকে, তার মধ্যে একটার মধ্যেই ও সব ভরে নিয়েছে দুটোর জায়গাতে, এবং সব এই করেছে, আর এইখান থেকে সব এই নিয়ে নিয়েছে, এরমভাবে ও নিয়ে রেখে দিয়েছে, এরমভাবে নিয়ে রেখে দিয়েছে। এবারে আমাকে বলো, এই পদ্ধতিতে যদি বারে ঠিক আছে, একটা ডেটা সেন্টারে রেখেছে, একটা সেমিকন্ডাক্টরের দুটো স্টককে রাখা আছে, আর ডেটা সেন্টারের দুটো স্টককে নিয়ে রাখা আছে, এই সেক্টরগুলো উঠছে ঠিক কথা, এবং প্রচুর পরিমাণে গোটা পোর্টফোলিওটা 10 লক্ষ টাকার যদি হয়ে থাকে, তার মধ্যে প্রত্যেকটাকে 3 লাখ কি 2.5 লাখ করে রাখা। যদি বাড়ে তো বিরাট বাড়লো, কিন্তু না বাড়লে, যখন এই পতনগুলো শুরু হয়, মারাত্মক পতন যে সময়, সেখানে কিন্তু এগুলো সব জিরো হয়ে যায়, সব জিরো। কারণ এইগুলো এমন সেক্টর যেগুলো প্রচুর মানুষ কিনছে, হঠাৎ করে কিনছে, এবং তার কোনো রেজাল্ট নেই, তার কোনো চিন্তা নেই যে কি হবে কি হবে না, লং টার্ম কত বছর কোনো ঠিক নেই। লং বলে দিই 4 বছর, 5 বছর, 10 বছরে যেতে পারে, এমনও পরিস্থিতি 10 বছর ধরে তোমার টাকাটা আটকে থাকবে, এবং যতদিনই তুমি পোর্টফোলিও, যত মাস বছর পরেই তুমি খোলো না কেন, তোমার অবস্থা খুবই খারাপ লাগবে, মনে হবে যে এর থেকে ব্যাংক অনেক গুণ ভালো ছিল। সেই কারণে বারবার বলা ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন হলো মেন্টাল পিস, মনের শান্তি হলো ডাইভার্সিফিকেশনে। অর্থাৎ ডাইভার্সিফিকেশন এমনভাবে করো যার মধ্যে সমস্ত স্টকগুলোকে রাখবে, কখনো অটো রাখো, কখনো আইটি রাখো, কখনো ফার্মা রাখো, কোনোটার মধ্যে রেখে দাও ব্যাংক, কোনোটার মধ্যে রেখে দাও রেল, কোনোটার মধ্যে রেখে দাও ডিফেন্স, কখনো রাখো ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এরকমভাবে সমস্তগুলো রাখতে রাখতে যাও। যদি 2, 3, 4টে সেক্টরের প্রবলেম হতে হবে, বাকি 3, 4টে সেক্টর তোমাকে একটা রিটার্ন, সুস্থ রিটার্ন দিয়ে যাবে। এই জন্য কিন্তু ডাইভার্সিফিকেশন করার কথা বলা হয়, এবং ম্যাক্সিমাম আমি পোর্টফোলিও দেখেছি ডাইভার্সিফিকেশন কিছুই করেনি, বরঞ্চ যারা নতুন রয়েছেন তাদের আমি দেখেছি পোর্টফোলিওর মধ্যে ডাইভার্সিফিকেশন কিছু বেশি, কিন্তু পুরোনোদের দেখেছি ম্যাক্সিমাম এইরকম 4টে 6টা সেক্টরের মধ্যে সব কিছু ঢেলে রেখেছে, বলে যা হবে হবে টাইপের ব্যাপার, ঠিক না। 7 নম্বর গুরুত্বপূর্ণ সূত্র, আমি কেন বিনিয়োগ করছি? এই প্রশ্ন নিজেকে বারবার মনে করাও। খুব প্রশ্নচিহ্ন তৈরি করে সকলের কাছে, এবং সে প্রশ্নচিহ্ন সঠিকভাবে হলে তাহলে আমরা কিন্তু এই মাথা ঠান্ডা রাখার সিচুয়েশনে আমরা দাঁড়াতে পারবো। অর্থাৎ আমি কেন বিনিয়োগ করেছি এবং সেই বিনিয়োগটার কারণটা আমার জানতে হবে, এই বিনিয়োগের ফলটা কি জন্য জানতে হবে, আমার লক্ষ্য স্থির করতে হবে। যদি আমার লক্ষ্যটা স্থির না থাকে, তাহলে আমি কোনো দিনই ইনভেস্ট করে রাখতে পারবো না। অনেক কথা চলে আসে এর মধ্যে। একজন আমাদের ক্লায়েন্ট, সে তখন প্রথম দিকের, আজ তো সে বহু পুরনো হয়ে গেছে আমার, কিন্তু সে তখন নতুন দিকে, নাম বলবো না, সে এরকম ঘটনা করেছিল, কনস্ট্যান্টলি কিন্তু ইনভেস্ট করে যাচ্ছিল, ইনভেস্ট তো করে যাচ্ছিল, করছে করছে করছে, হঠাৎ বেশ ক বছর পরে গিয়ে কয়েক লক্ষ টাকা তার হয়েছে। তখন সে চিন্তা করলো যে আমি কেন রেখেছি। সে নিজে কোনো কারণ খুঁজে পেল না, এক্সাক্ট রিজন, যে আমি কেন রাখছি, কিসের জন্য রাখছি, এবং যেই মুহূর্তে তার প্রশ্ন চলে এলো কেন রাখছি, সেই মুহূর্ত থেকে এই কয়েক লক্ষ টাকা যেটা তার একটু একটু করে জমিয়েছিল, সেটাকে তুলে নেবার বিরাট ইচ্ছা হলো, এবং ইচ্ছা হলো এমন জায়গাতে যেই মুহূর্তে সেটা লাগবে। যেমন তার হঠাৎ করে মনে হলো একটা বিদেশ ভ্রমণের দরকার পড়ে যাবে, অথচ সে কিন্তু বিদেশ ভ্রমণের জন্য রাখেনি। বিদেশ ভ্রমণ করে সমস্ত টাকা তুলে আনার পরে যখন বাড়ি ফিরলো, হঠাৎ তার মনে পড়লো, ও এটা তো রিটায়ারমেন্টের জন্য রেখে দিয়েছিলাম, এবার রিটায়ারমেন্ট এত বছর ধরে রাখলাম, এখন আর কটা বছর আছে, এবারে আমি কি করব। এই ভয়ঙ্কর আতঙ্কে পড়ে সে ছুটে এলো। এবং এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে দেখেছি। সব সময় মনে রাখবে আমি কেন রাখছি, আমি কি এটা 6 মাসের জন্য রাখছি, আমি কি 6 মান্থসের জন্য রাখছি, নাকি আমি এটাকে 6 বছরের জন্য রাখছি, এটাকে কিন্তু মনে রাখো।
যদি মনে করো আমি 6 মাসের জন্য রাখছি, হতে পারে ঠিক 6 মাস পার হয়ে যাবে, তুমি ছোট যে কাজের জন্য নিয়েছো সেই কাজের জন্য কাজ করো। তুমি ভাবলে আগামী 6 মাস পরে একটুখানি বাইরে থেকে ঘুরে আসবে, সেই মতো করে 6 মাসের জন্য তুমি 5,000 করে করে রাখছো ডেট ফান্ড, সেখানে ইকুইটি টাকার মানে হয় না, সে মতো রাখলে। কিংবা কোনো একটা ইন্ডিভিজুয়াল স্টক এই মুহূর্তে মনে করেছো তুমি যে 6 মাস পরে পর্যন্ত ভালো রিটার্ন দিতে পারে, তাহলে এখন আমি নিয়ে রাখি, ঠিক 6 মাসের মাথায় তুলে নেবো, বা যখন দেখবো আমার টার্গেট অ্যাচিভ করে গেছে তখনই আমি তুলে নেবো। তাহলে সেখানে 6 মাস রাখছো। কিন্তু নিজের খাতার মধ্যে যখন তুমি লিখে রাখছো যে আমার গোল রয়েছে এটা রিটায়ারমেন্ট, অর্থাৎ আগামী 6 বছর পরে তুমি রিটায়ার করবে, সেই হিসেব করে তুমি 5,000 টাকা করে জমিয়ে চলেছো সেখানে, মানে 1 বছরে তোমার দাঁড়াচ্ছে 60,000 টাকা, মানে 5,000 গুণ 12, 60,000 টাকা তোমার হয়ে গেল। এবারে তুমি 6 বছর জন্য 3,60,000 টাকা তোমার দাঁড়াচ্ছে, প্লাস এর সঙ্গে তুমি যা তোমার রিটার্ন দেবে, তাহলে মোটামুটি তোমার কাছে 4.5 5 লাখ কি 6 লাখ টাকা তোমার কাছে সঙ্গে রইলো, আরো বেশি হতে পারে। তাহলে এইটা হয়ে গেল কি, তুমি গোল বুঝে গেলে, লক্ষ্যটা বুঝে গেলে। লক্ষ্যটা মনে না রাখো, এই ধরনের যে পতনগুলো হবে সেগুলো তোমার মধ্যে কিন্তু বিরাট ভয় ধরিয়ে দেবে। তুমি মনে করে নিয়েছো এমন ঘটনার দিকে যে তুমি মনে করেছো তুমি এটা 2 বছরের জন্য রাখবে, তুমি দেখা গেল 1-1.5 বছর পরে তোমার কোনো লক্ষ্য নেই, হঠাৎ করে পতন হয়ে গেল এবং তোমার ইনভেস্টেড অ্যামাউন্টটা অর্ধেক হয়ে গেল। কোথায় রিটার্ন পাবে ডবল ট্রিপল তা না, অর্ধেক। তখন তুমি কি করলে, যেটুকু আছে সেইটুকু তো পাই রে ভাই, আমার দরকার নেই আগে, এইটা হয়ে গেল। আর তোমার লক্ষ্য কি থাকে না, আমার 5 বছর পরে 6 বছর পরে লাগবে, তাহলে আজকের পতন হোক না, বরঞ্চ যদি হাতে কিছু এক্সট্রা থাকে না হয় এর সঙ্গে আরো যোগ করে দেবো। যদি আর যদি মনে হয় না কিছু করবো না, ফেলে রেখে দিই না, 5 বছর তো এখনো 2 বছর বাকি আছে 6 বছর হতে, তাহলে থাক 2 বছর, আর 2 বছর পরে দেখি না কি হয়। ঠিক 6 বছরের মাথায় যা হয়ে গেল ঠিক সেটাকেই তুলে নিয়ে চলে এলে। এটা হলো আমাদের 7খানা ভীষণ গুরুত্বপূর্ণ নিয়ম। আমার অতীতের সমস্ত অভিজ্ঞতাগুলো উজাড় করে দিয়ে কিন্তু এই ধরনের ভিডিওগুলো তৈরি করি। আজও বাজার পড়েছে, হয়তো কাল উঠবে, হয়তো আরও পড়বে, কিন্তু একটা সত্যি, বাজারের ওঠানামা বন্ধ হবে না, আপনার হাল ছাড়া বন্ধ হওয়া দরকার। ভুলে যেও না, আজকের অন্ধকার আগামী দিনের সোনালি সুযোগও হতে পারে। শান্ত থাকো, নিয়ম মেনে চলো। কালো মেঘের আড়ালেই তো সূর্য লুকিয়ে থাকে, তোমার ধৈর্যই তাকে বের করে আনবে।